পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ। আপনাদের সাথে আছি আমি পুষি। পদ্মজা হাসল। পূর্ণা বলল, তোর নাম পাল্টাতে হবে। আমি তো নতুন নাম রেখেছি। ক্যারে নাম পাল্টাইতাম ক্যারে? পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করল, আচ্ছা এই কথাটা কেমনে কইতাম? পদ্মজা হেসে কপাল চাপড়ায়। এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুধ হয়ে আছে। পূর্ণা বলল, তুই এখন আমাদের ভাই, আমাদের নামের সঙ্গে মিলিয়ে তোর নাম রাখা উচিত। উচিত না? মুন্নার দাঁত কেলে হেসে সায় দিল, হ, এই জন্যই তোর নাম পাল্টাতে হবে। আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল। সবাইকে বলবি এটা, মনে থাকবে? হ, মনে রাখাম। বল, আচ্ছা মনে রাখবো। আচ্ছা মনে রাখবো। দুপুর গড়াতেই হাজেরা এলো। সঙ্গে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে। মুর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন। গাছে আর একটা ছিল। এদিকে ঘরে চিংড়ি মাছ আছে। প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাওয়ার ইচ্ছা প্রকাশ করলে বলে হেমলতা ছেলের ইচ্ছে পূরণ করতে হাসি মুখে শেষ লাউটাও ছিঁড়ে এনে ঘরে রেখেছে। এখন আবার হাজেরাও লাউ চাই। কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেয়নি। আজও দিলেন না। তিনি হাজেরাকে হাসি মুখে লাউ দিয়ে দিলেন। হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল। পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকালো। প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইল তাই পেল না। মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো? হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না। পদ্মকে ডেকে কুলে বসালেন। ছোটা থেকে দেখতে বেশ লাগছে না, ছেলেটাকে দেখতে বেশ লাগছে। দুপুরে তিনি গোসল করিয়েছেন। মনে হচ্ছিল কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না। এজন্য কেউই অবাক হয়নি। বাপ ছেলে শুধু রাতেই একসঙ্গে থাকা হতো। অনেক রাত প্রান্ত একাও থেকেছে। এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে। হেমলতা আদুরে কণ্ঠে বললেন, এটা গল্প শোনাই, শুনবি? হুনাও। পদ্মজা প্রান্তের বাসা ভুল ধরিয়ে দিলে। হুনাও না, বল শোনাও আম্মা। প্রান্ত মাথা কাত করে হেমলতাকে বলল, শোনাও আম্মা। আম্মা ডাক্তার শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগাই ছেয়ে গেল। তিনি কণ্ঠ ভালোবাসা ঢেলে বললেন, আমাদের একদিন মরতে হবে, জানিস তো? হ। জান্নাত জাহান্নাম কথা কখনো কেউ বলেছে? প্রান্ত মাথা দুই পাশে নাড়ালো। কেউ শোনায়নি। হেমলতা এমনটাই সন্দেহ করেছিলেন। প্রান্ত এ সম্পর্কে জানে না। তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা শুনে প্রান্তর চোখ দুটি জ্বলজ্বল করে উঠল। প্রশ্ন করল হাজারটা। হেমলতাকে জানালো সে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। হেমলতা বললেন, আচ্ছা এখন গল্পটা বলি, মন দিয়ে শুনবি। প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল। হেমলতা বলতে শুরু করলেন, একজন মহিলা একা থাকতো বাড়িতে। না, দুটি ছেলে মেয়েও থাকতো তার সঙ্গে। খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তাদের। কখনো সিদ্ধ করে খায়, নুন মরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক এলো। ভিক্ষুকটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে পাতা দেখে তার ভীষণ খেতে ইচ্ছে করে। লাউ গাছের মালিককে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে। খুব অনুনয় করে বলে। মহিলাটি মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়টা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়েকদিন পর লাউ গাছের মালিক মারা গেল। গ্রামবাসী সহ মসজিদের ইমাম দিয়ে দাফন করে তাকে। বুঝতে পেরেছিস প্রান্ত? হ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। মনোযোগী শ্রোত সে। হেমলতা বাকিটা শুরু করলেন।
গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখল সেই মহিলাকে তিনি দাফন করেছেন, তার চারপাশে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কিন্তু তার গায়ে আঁচড় অবধি লাগছে না। মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা, তাই আগুনের কাছে ঘেঁষতেও পারছে না। ওই যে সে এক ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন, সেই লাউ পাতা এখন তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচতে আমাদের অনেক ইবাদত করা উচিত, তার মধ্যে একটি হলো দান। সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না। বোঝা গেছে? বুঝছি। আমিও অনেক দান করাম। করবি, অনেক বড় হবি জীবনে, আর অনেক দান খয়রাত করবি। আচ্ছা প্রান্ত, এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতে, তুই কি করবি? প্রান্ত গভীর হয়ে ভেবে বলল, দিয়ে দিয়াম। একটু আগে একজন মহিলা এসেছিল, দেখেছিস? দেখছি। সে খুব গরিব, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, এসে বলে লাউ দিতে, তাই তো লাউটা দিয়েছি। এই জন্য কি এখন তোর মন খারাপ হবে? লাউটা তো তুমি দিছো, তাহলে আমার আগুন থেকে বাঁচাইবো লাউটা? লাউটা আমি দিলেও তোর জন্য ছিল, তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে। হেমলতা কথায় প্রান্তর চোখ মুখ তৃপ্তি ছায়ায়। পরপরই মুখ গভীর করে প্রশ্ন করলো, একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে? প্রান্ত নিষ্পাপ কণ্ঠে প্রশ্ন শুনে হেমলতা পদ্মজা পূর্ণা হেসে উঠল। পদ্মজা বলল, কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাকে বাঁচিয়েছিল, তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে। প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, হেমলতা হেসে হেসে তার উত্তরে দিচ্ছেন। পদ্মজার হুট করেই প্রান্তর চোখ থেকে চোখ সরে হেমলতার উপর পড়ে। মা হাসলে সন্তানদের বুক যে আনন্দ ঢেউ উঠে তা কি মায়েরা জানেন? পদ্মজা আদর্শ তার মা, সে তার মায়ের মতো হতে চায়, হুবহু মায়ের মতো। 5 দিন শেষ, শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা, সবকিছু গোছানো হচ্ছে, তাড়াহুড়া করে 5 দিনে শেষ করা হয়েছে শুটিং। লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে। চিত্রা এসে তার পাশে বসল, কাশির মতো শব্দ করে লিখনের মনোযোগ পেতে। তাকালো লিখন, স্নায়ু মুখে প্রশ্ন করলো, সব গোছানো শেষ? শেষ। তুমি তো কিছুই গোছাওনি। বিকেলে রওনা দেব। আমার আর কি আছে গোছানোর, দুপুরেই শেষ করে ফেলবো। মন খারাপ? লিখন কিছু বলল না, তাকালো লাহারি ঘরের দিকে, দৃষ্টিতে শূন্যতা, কিছু ফেলে যাওয়ার বেদনা। বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথাটা, আর সহ্য হচ্ছে না। চিত্রা হাতঘড়ি পড়তে পড়তে বলল, ছোট বোনের সমান বলে ঠোঁট বেঁকিয়েছিলে, এখন তার প্রেমে পড়লে? লিখন কিছু বলল না, তবে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। চিত্রা বলল, পদ্মজা কিন্তু অনেক বড়ই, শুনেছি আগামী মাসে ওর 17 হবে। এই গ্রামে 17 বছর বয়সী অবিবাহিত মেয়ের হাতে গোনা কয়েকটা। পদ্মজা 90% সহপাঠী বিবাহিত, তাছাড়া খুব কম বয়সেই মেয়ে স্কুলে পড়ে। চিত্রার কথায় আগ্রহ করে লিখন বলল, তোমার বিয়েটা কবে হচ্ছে? ভগবান চাইলে বছরের শেষ দিকে, কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে। হেমলতা মুর্শিদ বিদায় দিতে এসেছেন। দলটা 3-4 জনের চরিত্র সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো, তারা হেমলতার সঙ্গে মিশে গিয়েছিল, নিজের বাড়ি মনে করে থেকেছে, বাড়ির দেখাশোনা করেছে। লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেলল। ব্যস্ত পায়ে চলে গেল লাহারি ঘরের দিকে। বারান্দায় বসেছিল পদ্মজা। লিখনকে দেখে ভয়ে কেঁপে উঠল তার বুক। পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন। সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুজে জায়গা ত্যাগ করল। প্রবলভাবে কাঁদছে পদ্মজা, এমনকি পূর্ণ চৌকিটিকে ব্যাপারটা খেয়াল করে হতভম্ব। ঘোড়ার মতো ধীর পায়ে হেঁটে এলো সে। ততক্ষণে পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে, হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছে। হাত থেকে পড়ে গেছে চিঠি। সেই চিঠিতে দ্রুত কুড়িয়ে নিল পূর্ণা।
পদ্মজার মনে হচ্ছে এখনই সে মাথা ঘুরে পড়ে যাবে। হেমলতা এসে দেখলো পদ্মজার হাঁটুতে থুতনি ঠিকই বসে আছে। কেমন দেখাচ্ছে যেন। তিনি উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলেন, পদ্ম, শরীর খারাপ? মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল। বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না, নিঃশ্বাস এলোমেলো। পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল, আম্মা, আপার মাথা ব্যথা। হুট করে এমন মাথা ব্যথা উঠল কেন? পদ্মরে, খুব ব্যথা? পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো। আকস্মিক ঘটনা সে ভেঙে পড়েছে। ডান হাতে কাঁপছে অনবরত। হেমলতা চোখ ঘুরিয়ে দুই মেয়েকে দেখলেন। এদের হাবভাব হঠাৎ সন্দেহজনক লাগছে। তিনি কঠিন সুরে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস দুইজন? কেউ এসেছিল? মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল। হাতে চিঠিটা আরো শক্ত করে চেপে ধরল সে। কিছু লেখা আছে, না পড়ে এই চিঠি হাতছাড়া করবে না সে। হেমলতা ধারালো দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিচ্ছে। সে কাপা স্বরে জানিয়ে দিল, শুটিং দলের একজন এসেছিল। হেমলতার ঠোঁট দুটো ফুলে উঠল প্রচণ্ড আকর্ষে। পদ্মজা সবাইকে চেনে না, তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করল, পূর্ণা, কে এসেছিল? পূর্ণা 2 সেকেন্ড ভাবল, এরপর নতমুখে বলল, কালো দেখতে যে মিলন। পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো। তার ভয় হচ্ছে মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল, তাহলে কি হবে? পূর্ণা মিথ্যা বলল কেন? সত্য বললেই পারত। হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেনি সেটা দৃষ্টি দেখে বোঝা গেল না। পূর্ণা মাথা নত করে দাঁড়িয়ে রইল অপরাধীর মতো। হেমলতা বারান্দা অবধি এসে আবার ঘুরে তাকায়। মনটা খচখচ করছে। মনে হচ্ছে ঘাবলা আছে, নাকি তার সন্দেহবাদিক মনের ভুল ভাবনা, কি জানে। রাতে পদ্মজা খেতে চাইল না। বিকেলে ঘটে যাওয়া ঘটনা তাকে ঘুরে রেখেছে। চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না। তবুও কেমন কেমন একটা অনুভূতি হচ্ছে, অজানা অনুভূতি। পদ্মজা হাবভাব হেমলতা বিচক্ষণ দৃষ্টি এড়াতে পারছে না। তিনি ঠিকই খেয়াল রেখেছেন, কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে সে জন্মায়, তা তো অস্বীকার করা যায় না। যেমন তিনি এই ক্ষমতা ভালো করে রপ্ত করতে পেরেছেন। পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন, কোনো প্রশ্ন করলেন না। রাতের মধ্যভাগ মুর্শিদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ছটকায় সরিয়ে দেন। চাপা সরে ক্ষুব্ধ নিয়ে বললেন, তোমার বাসন্তীর কি হয়েছে? সে কি তোমাকে ত্যাগ করেছে? সেদিন ফিরে এলে কেন? মুর্শিদ চমকালেন, অপ্রস্তুত হয়ে গেলেন যেন। হেমলতা বাসন্তীকে চিনল কি করে? এর নাম তার গোপন অধ্যায়। অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধহয় বেমানান লাগতো। মুর্শিদ বিরক্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমারে কি ত্যাগ করব? আমি হ্যারে ছাইড়া দিছি। হেমলতা বাঁকা হাসলেন। অন্ধকারে তার নজর এলো না মুর্শিদের। 20 বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে। হেমলতার কণ্ঠ ঠাট্টা স্পষ্ট, তবে চাপা দীর্ঘশ্বাস শুরু হয়ে গেছে গোপনে। মুর্শিদের শরীরের পশম দাঁড়িয়ে পড়ে। এই খবর হেমলতা জানি? এত কিছু কিভাবে? হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল। তিনি চাদর গায়ে দিয়ে চলে গেলেন বারান্দায়। রাতে বেশ ঠান্ডা পড়ে। মুর্শিদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না, তাই বারান্দার ঘরে এসে বসলেন। কয়েকদিন পর রাতের আধারে বারান্দায় ঘরে এসেছেন। বিয়ের 1 বছর পরে জানতে পেরেছিলেন মুর্শিদ তাকে বিয়ে করার 6 মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন। স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিয়েছেন। বাসন্তী মা 12 নারী। তার একজন 12 নারীর মেয়েকে সমাজে কিছুতেই মানবে না। মুর্শিদের বাবা
মিয়াফর মুরল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারোনারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন। ততদিনে মুর্শিদ বিয়ে করে ফেলেছে। যদিও সে খবর মিয়াফর মুরল পায়নি। তিনি মুর্শিদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। কুরবান হলো হেমলতা। তখন কলেজে ওঠার 7 মাস চলছিল। এরপর পড়াটাও আর এগোলো না। জীবনের মোড় করুণ রূপে পাল্টে গেল। পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো 2 বোন। পূর্ণা পথে চিঠিতেই পড়ার পরিকল্পনা করেছিল। পদ্মজার হাতে দিল না। সে আনা 2টা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেলবে, ইজ্জত যাবে। পদ্মজার প্রতি বিরক্ত বোধ করছে পূর্ণা। চিঠিটা তার কাছে। পথে নতুন করে পরিকল্পনা করলে সে ক্লাসে বইয়ের চিপাই রেখে চিঠি পড়বে, কিন্তু তাও হলো না। পরপর 2 দিন কেটে গেল। সুযোগ পেলেও পড়তে দিতে চায় না পদ্মজা। সারাক্ষণ যেন হাতে জান নিয়ে থাকে। এই বুঝি মা এলো। 2 দিন পর পূর্ণা মোক্ষম সুযোগ পেল। পদ্মজা ও প্রেমাকে নিয়ে হেমলতা বাপের বাড়ি গিয়েছেন। যদিও কয়েক মিনিটের পর দ্রুতই ফিরবেন। চিঠি পড়ায় পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি। সে চিঠির খোলার অপেক্ষায় ছিল। আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং তাকে আগেই পড়া উচিত। তাই পদ্মজার দিকে বাড়িয়ে দিল চিঠিটা। পদ্মজা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল। এই আপা, খুলো না, লজ্জা পাচ্ছ কেন? জিনিসটা চিঠি, কারো গায়ের কাপড় না। পদ্মা বিস্মিত নয়নে তাকালো। সে পূর্ণার কাউকে খুন করার কথা বলেছে। বলল, কি সব বলছিস পূর্ণা? আচ্ছা, মাপ চাই, আর বলবো না। পদ্মজা ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে। প্রথমেই বড় করে লেখা, প্রিয় পদ্ম ফুল। পূর্ণা পাশে এসে বসল। চিঠিতে দুজনের পূর্ণার মনোযোগ। প্রিয় পদ্ম ফুল, আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। অনুগ্রহ করে এই চিঠিটা একবার পড়ো। জানো পদ্ম, হঠাৎ করে নিজেকে চিনতে পারছি না। আমার হৃদয় মস্তিষ্ক যেন অন্যকে নিয়ন্ত্রণ করছে। আজ চলে যাব ভাবতেই বুকের ভেতর তুলপাড় করে যাচ্ছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল আমার নিঃশ্বাস ও কণ্ঠনালী। এতটুকু মিথ্যা বলিনি। যেদিন শুটিংয়ের সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারংবার, না চাইতো বারবার চোখ ছুঁয়ে ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে। বুকে থাকা হৃদস্পন্দনটাই শিরশির অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই। তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় প্রতিটা ক্ষণ গুনেছি। দ্বিতীয়বার দেখা পায়ে যখন বেগুন নিতে আসো, সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি। টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্ম ফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন ঋণনীয় গলার স্বর এই ইহজীবনে আর কখনো শুনিনি। রাতে ঘুম আড়ি করে বসে তোমার প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি। তুমি বোকা, ধরতে পারোনি একবারও। সুন্দরীরা বোকা হয়, তার প্রমাণ হলো। এই বোকা বলছি বলে রাগ করো না যেন। এরই মধ্যে জানতে পারি তোমার মায়ের ইচ্ছা তুমি অনেক পড়বে। তোমার জন্য অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। যেখানে আমি অতি সামান্য অযোগ্য পাত্র, তবু সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি। পদ্ম ফুলটাকে যে আমার চাই। তিনি রাজি হয়নি। সিনেমায় অভিনয় করি নায়কের সঙ্গে আত্মীয়তা নাকি করবেন না। এটাও বললেন তোমার অনেক পড়া বাকি, তোমার মা কিছুতেই রাজি হবে না। আহত মনে দুপা পিছিয়ে আসি। ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবারের সঙ্গে
সঙ্গে করে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে, তিনি অভিনেতা বলে আমাকে এড়াবেন না। তিনি বিচক্ষণ মানুষ। সময় নেই আর। যা এতদিনে বলতে চেয়েছি কিন্তু সুযোগ পাইনি। আচ্ছা, বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি পদ্মফুল। আমার ভালোবাসার বর্ণনা করার জন্য শব্দগুলো কম হতে পারে, তবু আমি বলছি, যদি আমি আকাশ হই, তুমি সেই সূর্যের রশ্মি, যে রশ্মি থেকে নতুন করে আলোকিত হয়েছি আমি। এটি লিখন শাহ। এই পর্যন্ত ছিল পদ্মজা পর্ব 8। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।